আসসালামু আলাইকুম। এলটিভি নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজ আমি থাকবো আপনাদের সাথে আহমেদ রশিদ। আলোচনা করব পুঁজিবাজারের নানান বিষয় নিয়ে, পুঁজিবাজারের প্যানিকের কারণ নিয়ে, কেন পুঁজিবাজারের প্যানিক, কেন এত ডিপ্রেশনের মাধ্যম দিয়ে পুঁজিবাজার এখন অতিবাহিত করছে সময়, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আইপিওর বিষয় থাকবে, প্লেসমেন্টের বিষয় থাকবে, সব কিছু নিয়ে আমরা পুরো মার্কেট নিয়ে আলোচনা করব। দর্শক মণ্ডলী, আজকে আলোচনার জন্য আমন্ত্রিত হয়েছেন আমাদের মাঝে অতি পরিচিত মুখ জনাব কাজী আজিজুল ইসলাম, বিজনেস এডিটর, ৭১ টেলিভিশন। স্বাগত জানাই আজিজ ভাই। ওনার পাশে আছেন জনাব আরিফুর রহমান, পরিচালক, বালি সিকিউরিটিজ লিমিটেড। স্বাগত আপনাকেও জানাচ্ছি। আর সবশেষে আমার পাশেই আছেন জনাব জাকির হোসেন, বিজনেস এডিটর, দৈনিক সমকাল। জাকির ভাই, আপনাকেও স্বাগত জানাই সবাইকে। আলোচনায় চলে যাচ্ছি। দর্শক মণ্ডলী, যেমনটা বলছিলাম যে বহুল আলোচিত একটা বিষয়, যেটা আইপিও এবং প্লেসমেন্টের বিষয় নিয়ে বাজারে একটা বিশাল একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। সেখান থেকে কিছু প্যানিক ক্রিয়েট হয়েছে এবং এই প্যানিকের কারণে আমাদের বিনিয়োগকারীরা কিছুটা শঙ্কিত, যে কারণে পুঁজিবাজারে ফ্রেশ ইনভেস্টমেন্ট আসছে না, বরং সেল প্রেশারটা একটু আছে, ভলিউমসগুলো পড়ে গেছে। সো প্রথমে আমি একটু আসতে চাই যে ঢাকা স্টক এক্সচেঞ্জের তরফ থেকে 10-12 দিন, অ্যারাউন্ড 2 উইকস ব্যাক একটা প্রস্তাব গিয়েছিল এসইসির কাছে যে আপাতত আইপিও বন্ধ রাখার জন্য, এবং প্লেসমেন্টের বিষয় কিছু গিয়েছিল, আরও 2-3টা গিয়েছিল। তো এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে আইপিও হলো আপনার মূল সাপ্লাই লাইন। তো সাপ্লাই লাইনটা বন্ধ করে ফেললে একটা আর্টিফিশিয়াল ডিমান্ড ক্রিয়েট হবে আপনার সেকেন্ডারি মার্কেটে। তো এইটা কি, আইপিওটা যদি আমরা বন্ধ করি, সাপ্লাই লাইনটা যদি বন্ধ করে দিই, তাহলে কি এটা সমীচীন কিনা? আপনার প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর ছিল, প্রথম ভাগে উত্তর, যে মানে ওই আর্টিফিশিয়াল ডিমান্ড ক্রিয়েট করবে। তো আর্টিফিশিয়াল ডিমান্ড ক্রিয়েট করলে কি হয়? বাবল তৈরি হয়। বাবল আগেও তৈরি হয়েছে, আবার নতুন করে তৈরি হতে পারে। এটার এন্ড যে ইম্প্যাক্টটা কার উপর পড়বে? বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের গভর্নমেন্ট। আমার কাছে মনে হয় যে আমি এই ধরনের প্রস্তাব কি করে আলোচিত হতে পারে, দেওয়া তো পরের কথা, মানে এই ধরনের প্রস্তাব কি করে পেশ করা হতে পারে, সেটি আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে। আই এম নট স্টক মার্কেট এক্সপার্ট, কিন্তু আপনাদের সাথে থেকে যা শিখেছি, আমার কাছে খুবই আশ্চর্য মনে হচ্ছে এই ধরনের প্রস্তাব পেশ বা একটা বোর্ড কিভাবে আলোচনা হতে পারে। আইপিও আবার আপনি কি করে বন্ধ করতে পারেন? প্লেসমেন্টও তো বন্ধ করার আপনার প্রয়োজন নাই। আপনি কারেকশন করেন, যেখানে আইনটাকে 100% ফলো করছে কিনা, জবাবদিহিতা ওখানে আছে কিনা, আইনটাকে পুরোপুরি ফলো করছে কিনা, কেউ ব্যত্যয় করছে কিনা, সাথে সাথে তাকে শাস্তি দেন। কাজটা করবেন ওখানে। তো আপনি সাপ্লাই চেইন বন্ধ করে আপনি মার্কেট কারেকশন করবেন, এটা তো উদ্দেশ্যমূলক মনে হচ্ছে আমার কাছে। মার্কেট কারেকশন না, মার্কেটে একটা আর্টিফিশিয়াল ডিমান্ড ক্রিয়েট হবে, যেখানে আমাদের বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে, এবং হচ্ছে তারা হচ্ছে। সো কাজেই এই যে একটা জিনিস, এবং তার সাথে আজিজ ভাই যেটা আরো ভয়াবহ জিনিসটা হলো, আমি সাপ্লাই সাইডটা বন্ধ করে আমি আর্টিফিশিয়াল করব, 2 দিন পরে এই বিনিয়োগকারী ভাইয়েরা এইটাতে হবে, সমস্যায় পড়বে, পরে সরকার বিব্রত। আমার তো মনে হচ্ছে এটা জবাবদিহিতা নেওয়া দরকার গভর্নমেন্টের ইমিডিয়েটলি জবাব নেওয়া দরকার, যে হাউ ইউ প্ল্যান দিস, আপনি কিভাবে এটা পরিকল্পনা করেছেন, হোয়ার ইজ দ্য রিসার্চ ওয়ার্ক, এটা রেশনালিটি কি? দেখেন, পৃথিবীর অনেক দেশে স্টক মার্কেট আছে, আমাদের চেয়ে অনেক বড় বড় স্টক মার্কেট আছে, আমাদের চেয়ে বড় বড় ইকোনমি আছে, কিন্তু তাদের ওখানে কিন্তু এরকম ওই যে মানে এত ডক্টর নাই, এত ডক্টরস নাই, মানে এখানে যে আপনি আপনার কাজটা আপনি করবেন, তার কাজটা সে করবে, আমার কাজটা আমি করবো, সেটা এক্সপার্টাইজ এবং প্রফেশনালিজম দিয়ে। কিন্তু হঠাৎ করে একটা সমস্যা হলো, সমস্যার জন্য মাথা কেটে ফেললেন, মাথা কেটে এগুলো কি সলিউশন? এটা সলিউশন তো না, এবং এটা তো আমার উদ্দেশ্যমূলক কাজ বলে মনে হচ্ছে। পৃথিবীর কোথাও তো এই ধরনের অ্যানার্কিজম হয় না। আমি প্রায়ই দেখি যে আপনারা, আই এম সরি টু সে, যে আপনাদের বোর্ড বা আপনাদের অনেক মেম্বার একদম ফ্রি স্টাইল কথা বলছে, ফ্রি স্টাইল, মানে কোনো জবাবদিহিতা নাই। এটা চালু করে দিন, এটা বন্ধ করে দিন, কিন্তু এটা তো একটা সেন্সিটিভ মার্কেট। আপনি যে ফ্রি স্টাইল কথা বলছেন, আপনি বা আপনার কলিগরা যারা বোর্ডে আছে, যারা অন্যান্য স্টেক হোল্ডার্সই আছে, আপনি ফ্রি স্টাইল কথা বলতে পারেন? আপনার এই ফ্রি স্টাইল কথা তো ইম্প্যাক্ট করতেছে ওই মার্কেটে, ওই মার্কেটে প্যানিক তৈরি করছে। আপনি শোনেন, আপনি একটা মানুষকে যদি মনের ভেতরে ভয়, সে ভয়ার্থ অবস্থায় ঢুকে, তারপর তাকে যত সুস্বাদু খাবারই দেন সে খাবে?
অফকোর্স সেটা আপনি খুব ভয়ার্থ করে সে একটা প্যানিক, একটা মানুষ কাঁপছে, তাকে আপনি পোলাও কুরমা কাবাব সব দিয়ে দিলেন যে আমি তাকে আপ্যায়ন করছি, আগে ভয় ঢুকিয়ে দিলেন, তাহলে এটা হবে? এটা তো একটা জেনারেল আইকিউ, এটার জন্য তো আপনার ইকোনমিক্স বা এক্সপার্ট হওয়ার কোনো প্রয়োজন নাই। রাইট। আমি আরো কয়েকটা প্রবলেম আছে সেটা নিয়ে আলাপ করব ভাই, আপনার কাছে একটু আসতে চাচ্ছি। সেটা হলো যে যদিও কালকে বোর্ড মিটিং হয়েছে, ডিএসসি বোধহয় একটু এই পজিশন থেকে সরে এসছে এবং তারা বলছে যে আইপিওর বিষয় এবং বুক বিল্ডিংয়ের বিষয়ে ওনারা কিছু অ্যামেন্ডমেন্ট প্রস্তাব করবেন, একেবারে বন্ধ করার থেকে এখন গতকালকে কিছুটা সরে এসছে। তো আরিফ ভাই, আপনার কাছে যে প্রশ্নটা সেটা হলো যে একই প্রশ্ন, যে আইপিও বন্ধ করে সাপ্লাই লাইনটা ব্লক করিয়ে আর্টিফিশিয়াল ডিমান্ড ক্রিয়েট করা সেকেন্ডারি মার্কেটে, এটা কতখানি জাস্টিফাইড? আপনি যেহেতু বাজারের একজন মানুষ, আপনি প্রতিদিন বাজারে থাকেন, আপনার মতে কি হওয়া উচিত? ধন্যবাদ লালি ভাই আপনাকে। মানে এখানে আপনি আলোচনা করতে পারেন যে এক মাসে দুইটা না দিয়ে যেহেতু বাজার ডিপ্রেসড আছে। আমি ওদিকে আছি। জি, আপনার ডিমান্ড বন্ধ করে দিয়ে, সাপ্লাই বন্ধ করে দিয়ে ডিমান্ডকে আর্টিফিশিয়াল ক্রিয়েট করে আপনার কোনো অবস্থায় সে মার্কেটটা স্থিতিশীল হবে না। আমাদের প্রয়োজন একটা মার্কেট, স্থিতিশীল মার্কেট, নিয়ন্ত্রণকারী যারা আছে তারা মার্কেট নিয়ন্ত্রণ করবে, এটাই নিয়ম। যেমন ভাইবাল হতে পারবে না, নিচেও নামতে পারবে না, এটি তারা নিয়ন্ত্রণ করবে। কিন্তু তারা যদি আপনার ওই বিভিন্ন সময় বিভিন্নভাবে যে ধরনের কথাবার্তা মার্কেটে বলে, এটা অবশ্যই বিনিয়োগকারী যারা থাকেন তাদের ইনফেক্ট হয়, তার জন্য প্রবলেম হয়। হ্যাঁ, আইপিও যেভাবে আসতেছে, আইপিওগুলো একটু নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলে আমি মনে করি। প্রত্যেকটি আইপিও যদি নিয়ন্ত্রণ করে এবং ভালো আইপিও যদি মার্কেটে আসে, তো সেটা মার্কেটের জন্য আরও সবচেয়ে ভালো হবে। এবং প্লেসমেন্টের ব্যাপারে যেটা হচ্ছে এখন, প্লেসমেন্টের বিষয়ে আমরা পরের সেগমেন্টে আসবো, ওইটা আমি আইপিওর সেগমেন্টে আপনি যদি কিছু বলতে চান। জি, আইপিও মার্কেটে আসতে হবে। আইপিও হিসেবে মার্কেটের একটা প্রাণ, ক্ষুদ্র বিনিয়োগকারী যেমন মার্কেটের প্রাণ, ঠিক আইপিও মার্কেটের প্রাণ। আইপিও ছাড়া একটা মার্কেট চলতে পারে না, আইপিও আসতেই হবে। কিন্তু সেই আইপিওটাকে একটু মার্কেটের পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতে পারে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, তারা ওই ধরনের প্রস্তাব করতে পারে। জি জনাব আরিফ, আমি আপনাকে একটু বলি। আমি এই জিনিসগুলো দেখছিলাম, আমরা ইনিশিয়ালি যে কাজগুলো করেছিলাম এসএসসির সাথে, সেগুলো হলো যে আইপিওর যে টাইমিংটা, একটা বিনিয়োগকারীর টাকা কতদিন আটকে থাকে সেই বিষয়টা আমরা টাইমটা কমিয়ে আনার জন্য সেই কাজগুলো কিছু করেছিলাম, এবং এসএসসি সেখানে ব্যাংকের লাইন ধরে অ্যাপ্লিকেশন জমা করার থেকে সরে আমরা এখন আমাদের ক্লায়েন্টরা অফিসে বসেই, ব্রোকারেজ হাউসে বসেই সেটা অ্যাপ্লাই করতে পারে। এই সকল কাজ আমরা করেছিলাম এটা সময়টা কমিয়ে আনার জন্য। এখন আশ্চর্যজনকভাবে আমি কালকেই আমার একটা ফাইল দেখছিলাম, সেখানে দেখলাম যে আজকে 59তম দিন লটারি হয়ে গেছে, জি, অ্যালটমেন্ট হয়ে গেছে শেয়ারের, 59তম দিন আজকে, মানে আগামীকাল 2 মাস হয়ে যাবে, লিস্টিং হচ্ছে না। অ্যালটমেন্টের পরে 59তম দিন? জি, এটা স্বাভাবিক। লটারি হয়ে গেছে, অ্যালটমেন্ট হয়ে গেছে, কিন্তু 59তম দিন আজকে, আমি নাম বলছি না ওই কোম্পানির, লিস্টিং কিন্তু হয় নাই। তাহলে আমরা এত প্রক্রিয়া করে যে টাইম কমাবার জন্য, বিনিয়োগকারীদের যাতে সময় বেশি না লাগে, ওনাদের টাকা আটকে না থাকে, এই লিস্টিংটা কেন 60 দিন পর্যন্ত আটকায় থাকে? এই যে লিস্টিংটা হচ্ছে না, লিস্টিং যারা করবেন, এটা কি লিস্টিংয়ের জন্য তাকে আবেদন করেছেন নাকি করেনি নেই? কারণ লিস্টিংয়ের জন্য যতটুকু জানি যে ডিএসসিতে একটা আবেদন করতে হয় লিস্টিংয়ের জন্য, এবং লিস্টিং কমিটি আছে, তখন লিস্টিং কমিটি এটা যাচাই বাছাই করে তাদের লিস্টিংটা দেওয়া হয়। কিন্তু আদৌ কি তারা আবেদন করেছেন কিনা? পয়েন্ট ইজ নট দ্যাট আবেদন করার। এখানে আমি আপনাকে কিছু বলি, কিছু কিছু কাজ কিন্তু ডিএসসি কেও করতে হবে। আমি বসে থাকবো যে আমার কাছে আবেদন, আপনি ডিএসসি কে কিছু দায়িত্ব নিতে হবে, বিকজ ডিএসসি লিস্টিং ফি নিচ্ছে। জি, সো ডিএসসির দায়িত্ব হলো যে একজন বিনিয়োগকারী যদি তার অ্যালটমেন্ট হয়ে গিয়ে থাকে, তাহলে 60 দিন পর্যন্ত লিস্টিং এর জন্য কেন বসে থাকবে? সেখানে দায়িত্ব ডিএসসিও এড়াতে পারবে না। ডিএসসি কেও দায়িত্ব নিতে হবে যে কোম্পানি আপনার কাছে লিস্টিং প্রসপেক্টাস হয়ে গেছে, লটারি হয়ে গেছে, তাদেরকে ডিএসসি যদি তাকে অ্যাজ এ কাস্টমার দেখে, which they are, তাহলে সেই কাস্টমারকে ফ্যাসিলিটেট করার জন্য ডিএসসি কেও বলা উচিত যে ভাই 60 দিন হয়ে যাচ্ছে, why are you not applying? আপনি যদি অ্যাপ্লিকেশনের কথাই বলে থাকেন, তাহলে সেখানেও ডিএসসি এর দিস ইজ অ্যানাদার ফর্ম অফ সাপ্লাই চেইন ডিসরাপশন। এটা আরেকটা ডিসরাপশন। আমি একটু ইন্টারভেন করি, আমি বলতে চাই, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে যেহেতু মার্কেট শেকি,
এটার কারণে হয়তো এরকম একটা পলিসি নিতে পারে। আমি জানি না যে স্পেসিফিক কোনো কেস আছে কিনা। হ্যাঁ, আর আপনি যেটা বলছিলেন যে আইপিও যে সাপ্লাই বন্ধ রাখার যে প্রপোজালটা ডিএসসি থেকে আসছিল, যদিও গতকাল তারা এই প্রপোজাল খানিকটা সরে এসেছে, আমার কাছে মনে হয় যে সাপ্লাইটা বন্ধ না করে দিয়ে সাপ্লাইয়ের কোয়ালিটির দিকটা এখন দেখা সবচেয়ে বেশি জরুরি। আমি আজকে অথবা কালকে ডেইলি স্টার একটা রিপোর্ট দেখছিলাম যে আপনি সর্বশেষ যেটা বাজারে এসেছে আপনার স্কোয়ার নিটিং, যেটা এটার যে ইস্যু প্রাইস তার থেকে কিন্তু অনেক দাম কমে গেছে। এর আগে আমরা কি দেখেছি, সাধারণত বুক বিল্ডিংয়ের মাধ্যমে কিংবা জাস্ট এমনি নর্মালভাবে অভিহিত মূল্যে যেগুলো আপনার বাজারে এসেছে, আমরা আইপিওতে অন্তত বাজারের অবস্থা যতই খারাপ থাকুক প্রথম দিনে কিংবা কিছুদিন কিন্তু আমরা দেখছি যে খুব প্রাইস রমরমা থাকে। এই প্রথম আমরা দেখলাম যে যেটা ইস্যু প্রাইস তার চেয়ে কম দরে শেয়ারটা ট্রেড হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু একটা লেসন। বিনিয়োগকারীরা আমার মনে হয় যে কিছুটা হলেও ওই ক্ষেত্রে সচেতন হয়েছে। আরেকটা জিনিস যে আপনার বুক বিল্ডিংয়ের যে দর নির্ধারণ, সেইখানে আমার মনে হয় যে ট্রান্সপারেন্সির আরও দরকার রয়েছে। এটা নিয়ে কিন্তু কথা উঠছে। আপনি যে প্লেসমেন্টের কথা বলছিলেন, আমার প্রস্তাব এরকম না যে প্লেসমেন্ট বন্ধ থাকুক, কিন্তু প্লেসমেন্টের মধ্যে যে আবার একটা ইলিগাল বাজার আছে। ইলিগাল কোনো বাজার নাই, সরি আমি আপনাকে বুঝিয়ে দিই ব্যাপারটা। মানে একজন প্লেসমেন্টটা আমার সেকেন্ড নেক্সট এসে করার কথা ছিল, কিন্তু আমি এখনই ধরে নিচ্ছি বিষয়টা। দেখেন, প্লেসমেন্টের কোনো কার্ভ মার্কেট নাই। আমি আপনাকে বলে দিচ্ছি প্লেসমেন্ট কারা নেয়। প্লেসমেন্ট নেয় ইনস্টিটিউশনরা, প্লেসমেন্ট নেয় হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালসরা, যারা 3 বছর পর্যন্ত টাকা খাটিয়ে রাখার মতো তাদের ব্যবস্থা আছে, তারা প্লেসমেন্ট নেয়। আচ্ছা, এখন আপনি যেটা বলছেন যে প্লেসমেন্টে আবার বেচা কেনা হয়, ধরেন আমি 5 লাখ শেয়ার নিলাম, ঠিক আছে, লালির নামে 5 লাখ শেয়ার নেওয়া হইলো। এখন আমি আপনার কাছে ফেরি করলাম যে ভাই আমার কাছে 5 লাখ শেয়ার আছে, আপনি নিবেন, আপনি নিবেন, আপনি নিবেন। আপনি কি জিনিসটা নিবেন? আমি তো শেয়ার ট্রান্সফার করতে পারছি না আপনার নামে। ইট ইজ নট ট্রান্সফারেবল যতক্ষণ লিস্টিং না হয়। তো কাজেই আপনি ফেরি করবেন কি দিয়ে? ফেরি করে তো কোনো সুযোগই নাই। এটা তো হয় নো, এটা হয় না। যদি হয় আপনি ধরান, যদি কোনো হাউসে এই কাজটা হয়ে থাকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে, এসইসি আছে, আপনি কমপ্লেন করেন সেই হাউসের বিরুদ্ধে, এইটার কোনো প্রশ্নই ওঠে না। ডকুমেন্ট ছাড়া মৌখিকভাবে নাকি এরকম কিছু কেস? মৌখিকভাবে শেয়ার আমার হাতে, আমি যদি তারে আপনার টাকা আপনি নিয়ে নিলাম, শেয়ার আপনাকে দিলাম না, তাইলে এটা তো এইভাবে তো হতেই পারে না। আচ্ছা, সে যাই হোক, আমি একটা ব্রেক নিতে হচ্ছে। আমি প্লেসমেন্টের বিষয়টা নেক্সট সেগমেন্টে আসবো। আপনাদের কাছে একটু এবং প্লেসমেন্ট নিয়ে এই আলোচনা আজ আপনি কিছু বলতেছিলেন, একটু প্লেসমেন্টের বিষয়টা শেষ করলে আমি আজিজ ভাইয়ের কাছে যাব। আচ্ছা, প্লেসমেন্ট তো আমরা বিরতির সময় আপনার কাছ থেকে প্লেসমেন্টের যে প্রক্রিয়া কিংবা আসলে সেটা নিয়ে একটু আলাপ করছিলাম। আপনি ঠিকই বলেছেন যে এখানে যদি প্রাইভেটলি কেউ কোনো ডিলিং করে থাকে, যেহেতু সেটা আনলিস্টেড কোম্পানি থাকে, সেখানে রেগুলেটরদের এখানে আপনি কোনোভাবেই দায়ী করতে পারেন না। তো বাজারে যাতে এই ধরনের কোনো ম্যাল প্র্যাকটিস না হয়, আমরা নিশ্চিত না যে এটা খুব বেশি হচ্ছে কিংবা হচ্ছে কি না, ম্যাল প্র্যাকটিস যাতে না হয়, সেক্ষেত্রে যিনি তার শেয়ারটা ইস্যু করবেন, তাই না, কিংবা যারা তার কোম্পানির শেয়ার ইস্যুর সাথে যে সমস্ত প্রতিষ্ঠান জড়িত, তাদের ট্রান্সপারেন্সি কিংবা তাদের সততা, এগুলোই হচ্ছে এখানে উল্লেখযোগ্য। আচ্ছা, আরেকটা বিষয় আমার কাছে যেটা মনে হয় যে কোয়ালিটি যে সাপ্লাই, কোয়ালিটি সাপ্লাই, যদি সাপ্লাইটা কোয়ালিটি হতো, এখানে আপনার যে স্টকগুলো আপনি যদি দেখেন যে গত 1 বছরে যদি আপনি দেখেন, স্টকগুলোর যদি বেশিরভাগই দেখা গেল যে পরে কোনো প্রায় আমরা এরকমও দেখেছি যে হয়তো ইস্যু প্রাইসের নিচে, এমনকি ফেস ভ্যালুর নিচেও কোনো শেয়ার গিয়েছে। তো সাপ্লাইয়ের ক্ষেত্রে যদি নিয়ন্ত্রক সংস্থা এবং স্টক এক্সচেঞ্জ তারা যদি আরেকটু কশাস হতো, কিংবা এর চেয়ে ভালো স্টক আনার ব্যাপারে তারা যদি উদ্যোগী হতো, তা আমার মনে হয় এই যে আইপিওর ব্যাপারে এই কথাবার্তাগুলো খুব একটা আসতো না। যে এখন মার্কেট যেহেতু ডিমান্ড কম, তাহলে আপনি আইপিও বন্ধ করে দেন, এই ধরনের দেখা গেল যে এক ধরনের যে অবান্তর কথাবার্তা। আমি জাকির ভাই আপনাকে একটা কথা বলি, আপনি খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তুলেছেন, যেটা কোয়ালিটি আইপিও আসা।
ভেরি ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং স্টেক হোল্ডার সবাইকে এই দিকে খেয়াল রাখা উচিত যে যাতে কোয়ালিটি শেয়ার এবং ভালো ভালো কোম্পানি আসুক। এখন এই কাজটা করার দায়িত্ব কার? দুই পক্ষের। একটা হলো মার্চেন্ট ব্যাংক, আর একটা হলো দুইটা স্টক এক্সচেঞ্জের। উনারা মার্কেটিং করবেন। এখানে কিন্তু এসএসসি বাজারটাকে ধরে রাখবে, বাজারকে তুলে দিবে, বাজারকে ফেলে দিবে, ভালো কোম্পানি নিয়ে আসবে, জিনিসটা এরকম না, মানে সবকিছু এসএসসির দায়িত্ব না, মানে নো সোললি না আর কি। একটা ইয়েস, তারা ফ্যাসিলিটেট করতে পারে। হ্যাঁ, একটা জিনিস যেটা যে এসএসসি দেখতে পারে যে এই কোম্পানিটা যে ভিতরে যে স্টেটমেন্টসগুলো আছে, যে আপনার অ্যাকাউন্টসগুলো আছে, সেগুলো ঠিক আছে কিনা, সেইটা দেখে যদি ওনাদের মনে হয় যে এটা ঠিক না, সেটা ওনারা করবেন না। নাও পয়েন্ট হলো, আজিজ ভাই আপনার কাছে আসি, যে এসএসসি যে জিনিসটাকে প্রিমিয়াম দিচ্ছে না, এসএসসি মনে করে যে 10 টাকার বেশি এটার দাম হওয়ার কথা না, সেইটা ওনারা 10 টাকায় অ্যাপ্রুভাল দেন। ঠিক আছে, এখন এই দায়িত্বটা কার? যে যখন এটা মার্কেট হিট করে, যেটা জাকির ভাই কিছুটা বললেন, যে মার্কেট যখন লিস্টেড হয় তখন এটা 60 টাকায় আমি অ্যাজ এন ইনভেস্টর কেন কিনি? যেখানে আমাকে এসইসি একটা ইন্ডিকেশন দিয়ে দিচ্ছে যে 10 টাকাই কিন্তু এটার প্রাইস, সেখানে 15 টাকা হতে পারে, 20 টাকা হতে পারে। কিন্তু আমার অ্যাজ এন ইনভেস্টরও তো একটা দায়িত্ব আছে যে সেটাকে আমাকে বুঝতে হবে যে এটা কত প্রাইসে আমি কিনবো। কি এমন হয়ে যায় প্রথম 2-3 দিন যে একেবারে 80 টাকা 90 টাকায় আমাকে কিনতে হয়? আপনি খুব ভালো পয়েন্টে আছেন। আসলে এটা একটা কালচারাল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। এটা মানে কালচারাল প্রবলেম, দিস ইজ নট এ রেগুলেশন প্রবলেম। এটা আমাদের এখানে হয় কি, যখন মানে আপনি সবাই কিন্তু সচেতন হতে চায়, যখন সচেতনতার চেয়ে বেশি ইনকাম করে ফেলে, অসচেতনতা সচেতনার চেয়ে বেশি লাভজনক হয়ে ওঠে, তখন সচেতনরা সচেতন থাকতে পারে না। তারা বলে যে ঠিক আছে, অসচেতনতা লাভজনক, অসচেতনতাই তো মানে ওখানে বেশ ইনকাম করছে, আমি ওই দিকে ছুটি। আমাদের সমস্যাটা হচ্ছে এই জায়গায় ফাউল প্লে হচ্ছে। তো ফাউল প্লেতে আপনার এসএসসি একটা রেগুলেশন, দেখেন পৃথিবীতে সবচেয়ে রেগুলেশন আইনগুলো সব ডিসক্রাইব করে থাকে কোন মার্কেটে, স্টক মার্কেটের আইনগুলো কোন, এখানে খুব একটা ব্যর্থ নয়। আপনি ইচ্ছে করলেই নিজের মতো করে পারবেন না। কারণ বাজারের কাঁচা বাজারে বা কারণ বাজারের মাছের হোলসেলার হতে, ওখানে কিন্তু আপনি এত রেগুলেশন দিয়ে মার্কেট কন্ট্রোল করতে পারবেন না। কেন? কারণ এটা পেরিশেবল। হ্যাঁ, পেরিশেবলের মার্কেট হঠাৎ করে সাপ্লাইটা বেশি হচ্ছে, ধাম করে দাম বেড়ে যাচ্ছে 100 টাকা, সকালবেলা মানে আপনার কাস্টমার নাই, মানে রিটেলার ওখানে নাই, কিন্তু অনেক মাল আছে, তখন পানি দরে বিক্রি হচ্ছে। এটা পৃথিবীতে কেউ ওই রেগুলেটেড করতে যাবে না, কিন্তু স্টক মার্কেট কিন্তু রেগুলেটেড, এবং এটা খুব আইনগুলো হাইলি রেগুলেট আইনগুলো বর্ণনা করা থাকে। তাহলে সেগুলোকে ভেঙে সেই যে অসচেতনতা ঢুকে যায়, কখন ঢুকে যায়? যখন মার্কেট নিয়ে ফাউল প্লে হয়। কারণ এই মার্কেট আমাদেরকে এমনভাবে একটা মেসেজ দিয়ে দিছি আমরা সবাই মিলে, যে এখানে একে একে 2 হয় না, একে একে হয়তো 1.5 হবে, না তো 2.5 হবে, হয়তো কম হবে, না বেশি হবে। তাই এখন সবাই সেই একে একে 1.5 না একে একে 2.5 দিকে ছুটতেছে। আর বেশি পড়ে গেলে একটু কান্নাকাটি করে একটা ব্যানার নিয়ে আপনি দাঁড়িয়ে গেলেন, মানববন্ধন, খুব কাঁদছেন। এখন এটার দায় যে আপনি আপনার মতো করে অসচেতনভাবে ইনভেস্ট করবেন, আপনি আপনার মতো করে মানে এই যে ফাউল প্লে করবেন, একে একে 2 যেদিকে মিলে ওইদিকে যাবেন না। তারপরে মার্কেট পড়ে গেলে আপনার সরকার আপনাকে সহায়তা করবে, মিডিয়া। এখন অনেকে মিডিয়াকে ব্লেম দেয় যে মিডিয়া এত কভারেজ দেয়। কারণ ভাই, মিডিয়া আপনার মিডিয়া বিচারক না, মিডিয়া হচ্ছে উত্তেজনাকে তুলে ধরা তার দায়িত্ব। এই উত্তেজনা রেশনাল কিংবা ইরেশনাল এত দেখার আমার মিডিয়ার ইয়ানের, সারা দুনিয়াতেই মিডিয়া এইভাবে কাজ করে। কিন্তু অন্যান্য যারা আছে, আপনি দরকার ইউ হ্যাভ টু আস্ক দিস, ওই ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকেও মানে জিজ্ঞেস করা উচিত যে তুমি তোমার কী দায়িত্বটা পালন করেছো। তুমি যে বিনিয়োগকারীদের সমিতি, বিনিয়োগকারীদের সংগঠন, তুমি তোমার এই লার্নিং প্রসেসে কী কী কাজ করেছো? আজকে মার্কেট পড়ে গেছে, তুমি মানববন্ধন করে দাঁড়িয়ে গেছো, কান্নাকাটি করছো, মিডিয়া আসে দেখাচ্ছে, বা গভর্নমেন্টের উপরে প্রেস করছে। গভর্নমেন্ট কি তোমাকে এই স্টক কেনার টাকা দিয়েছে বা টাকা বা তোমার প্রফিট থেকে নেবে? আমার কাছে মনে হয় যে এখানে সবাইকে কারেক্ট হতে হবে আসলে ব্যাপারটা। এই যে ফ্রি স্টাইল, আমি যেটা বলছিলাম আগে, এই যে ফ্রি স্টাইল কথাবার্তা, ফ্রি স্টাইল আচরণ বা ফ্রি স্টাইল ঘুমিয়ে থাকা, এটা বোধহয় এখন আর হওয়া উচিত না। দেখেন, আমি একটা উদাহরণ দিই আপনাকে, যে আপনি দেখেন যে
বেজা বাংলাদেশে যে ইকোনমিক জোনস অথরিটি, যখন তারা খুব অর্গানাইজভাবে আপনার ল্যান্ড ডেভেলপমেন্ট করলো, অন্যান্য ইউটিলিটি সার্ভিস এনশিওর করলো বা অন্যান্য সব কিছু ওয়ান স্টপ সার্ভিস করলো, জাপানিরা আসতেছে, কোরিয়ানরা আসতেছে, নেদারল্যান্ডরা আসতেছে। এখানে দেখেন যে বাংলাদেশের অন্যতম মানে বিরোধী দল যদি আমরা বলি সরকারের পরে সবচেয়ে বড় বিরোধী দল বিএনপি, তারা প্রতিদিনই সরকারকে ধোলাই করছে, প্রতিদিনই মানে ব্যর্থ বা প্রমাণ করছে। কিন্তু এর জন্য কি বিদেশে আটকে আছে? আটকে নাই। কেন নাই? ওই যে সে অর্গানাইজ সাপ্লাই পেয়েছে, সেখানে রিলায়েবল সাপ্লাই পেয়েছে, দেশি বিদেশি। আপনার যেখানে গার্মেন্ট ওনাররা সবাই ব্যবসা থেকে ছেড়ে বিক্রি করে চলেছে, তারপরেও নতুন গার্মেন্ট ওনার এবং পুরানো গার্মেন্ট ওনার মিলে 500 একরের একটা গার্মেন্ট পড়লি 2 মাসে 400 একর বিক্রি হয়ে গেছে। 2 মাসে বেজা এখন এক্সপানশন করতেছে ফেনীতে। এখন কেন? কারণ তাদের যে অফিসিয়াল টপ অফিসিয়াল সবাই অ্যাক্টিভ, সবাই একটা ইমপ্রেশন দিতে পেরেছে, স্পিরিট দিতে পেরেছে, উই আর অ্যাক্টিভ টু সাপোর্ট ইউ, উই ক্যান ডু ইট, যেমন আস্থা রেখেছে। আপনি ঠিক এইভাবে সব কিছুকে অ্যাক্টিভ করে ফেলেন, কারেকশন করে ফেলেন। গভর্নমেন্টের এখন সময় এসেছে, আমার কাছে মনে হয় যে আমি এই অর্থমন্ত্রীকে বলবো, উনিও তো একসময় শেয়ার মার্কেটের স্টেক হোল্ডার ছিলেন, ওনার কোম্পানি ছিল, পরে এখন বোধহয় এটা উনি বিক্রি করে দিয়েছেন। তারপরে এখন যারা আছেন, সরকারও খুব স্পিরিটেড, ইকোনমি এখন খুব ভালো বোঝে, বিজনেস নিয়ে কথা বলে, আমাদের প্রধানমন্ত্রী স্পিরিটেড। আপনারা প্লিজ আর ঘুমায় থাকেন না, এই স্টক মার্কেটটা নিয়ে আর ঘুমানোর সময় না। কারণ এই স্টক মার্কেট বড় কোনো বিষয় না, বন্ধ হয়ে গেল কোনো বিষয় না, কিন্তু এটা চালু অবস্থায় বন্ধ হওয়া আমি বলবো না, আই ডোন্ট সাপোর্ট কথার কথা, কিন্তু এই চালু স্টক মার্কেট যদি এইভাবে বিহেভিয়ার মানে উল্টো আচরণ করে এবং চরিত্রহীন আচরণ আমি বলবো আর কি, স্টক মার্কেটের চরিত্রের আচরণ চলছে না, চরিত্রহীন আচরণ করে, তাহলে কিন্তু ইকোনমিতে ইম্প্যাক্ট হবে এবং গভর্নমেন্টের কনফিডেন্স ইরোশন হবে। প্লিজ এটাকে মানে কারেক্ট করেন, বিহেভিয়ার কারেকশন করেন। এই বিহেভিয়ার নিয়ে মার্কেট বছরের পর বছর চলতে পারে না। হঠাৎ করে একজন বলে ফেলছে, আপনাদের কলিগ আমি দেখছি যে একজন বলে ফেলছে যে কত 96-এর চেয়ে খারাপ, 2010-এর চেয়ে খারাপ। মানে ভাই, এখানে কি রাজনীতির পল্টন মাঠের চেয়ে উদার হয়ে গেছেন এখন। আপনি স্টক মার্কেটে তো রেগুলেটেড একটা জায়গা, পল্টন মাঠের বক্তৃতা আপনি দিতে পারেন না, আপনি পল্টন মাঠের চেয়ে জ্বালাময়ী কথাবার্তা বলছেন। এই যে আপনার জ্বালাময়ী কথাবার্তা, এই কথাবার্তা কিসে ইম্প্যাক্ট হচ্ছে? এন্ড অফ ভিউ যে আপনি স্টক প্লেয়ার, তাহলে কি হচ্ছে? আমাদের হিসাবটা ভালো, প্যানিক ক্রিয়েট হচ্ছে, এবং বাজারটা আজকে যে ডিপ্রেসড অবস্থায় আছে, আপনি যেভাবে সঠিকভাবে বলেছেন, এই প্রশ্নটা আমি ওনার কাছেও করব, সেটা হলো যে কর্তা ব্যক্তিদেরকে কথাবার্তা বলার আগে খুব বুঝে শুনে কি ইম্প্যাক্ট হবে বাজারে সেটা চিন্তা করে কথা বলা উচিত। আপনি যদি কথা বলেন, আপনি ডিএসসি ডিরেক্টর হয়ে, তাহলে তো যে মানব বন্ধনকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী, সে তো আরো জ্বালাময়ী ব্যক্তি দিবে, তার তো আর কোনো জবাবদিহিতা নাই। অ্যাবসলিউটলি। সো আপনার কাছে একটু আসতে চাই, জিনিসটা হচ্ছে যেটা আজিজ ভাই তুলেই ফেললেন, এটা আমার বক্তব্য ছিল, সেটা হলো যে ডিএসসির কর্তা ব্যক্তিরা একবার একটা স্টেটমেন্ট দিলেন ওনারা, যেটা আসলো যে 2010 সালের চেয়েও ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে পুঁজিবাজারটা বিকজ অফ প্লেসমেন্ট। দিস ইজ ওয়ান স্টেটমেন্ট, 15-20 দিন আগে দেওয়া হয়েছে। অ্যানাদার স্টেটমেন্ট কেম ইন বাই অ্যানাদার কর্তা ব্যক্তি, যেটা 4-5 দিন আগে এসছে, অন রেকর্ড পত্রিকায় এসছে সবগুলাই। তো সেখানে উনি বলছে 96 এবং 2010-এর চেয়েও ভয়াবহ পরিণতিতে এই মুহূর্তে বাজার আছে। প্রশ্ন হলো যে যদি কর্তা ব্যক্তিদের মুখ থেকে এই কথাগুলো আসে, তাহলে কি আমাদের বিনিয়োগকারীরা কনফিউজড হবেন না? তাহলে কি উনারা সেফ সাইড নেবেন না? তাহলে কি বাজারে একটা প্যানিক রান করবে না, যেটা আমরা দেখছি? আপনার বক্তব্য। ধন্যবাদ। আপনি যে প্রসঙ্গটা বলছেন, কর্তা ব্যক্তিরা যদি তাদের সঠিক নির্ধারণীয় বক্তব্য না দেন, তাহলে সেটা ক্যাপিটাল মার্কেটে ইম্প্যাক্ট হবেই। কারণ ক্যাপিটাল মার্কেট এটা এমন একটা স্পর্শকাতর জায়গা, এখানে একটু ভালো কথা যদি বলে এটা অনেক ভালো দিকে চলে যায়, আর একটু খারাপ কথা বললে এটা তার চেয়ে বহুগুণে বেশি, বিকজ সেনসিটিভ মার্কেট, লজ্জাবতী গাছের মতো, পাতাতে লাগলে লজ্জাবতী ঢুলে যায়, এটা ঠিক এরকম। অতএব স্টক এক্সচেঞ্জ বলেন বা সিকিউরিটিজ কমিশনে যারা আছে, নীতি নির্ধারণী যারা ব্যক্তি আছে, তাদেরকে সবসময় একটু কম কথা বলতে হবে এবং যুক্তিসঙ্গত কথা বলতে হবে, যাতে বিনিয়োগকারীরা কোনো ধরনের ইম্প্যাক্টে না যায়। এবং ওনারা যদি অ্যানালাইসিস করে দেয়, তাহলে তো বিনিয়োগকারীদের তারা তো বুঝতে পারবে যে আমার নিয়ন্ত্রণকারী বা আমার যাদের কথা মতো আমরা শুনি, ভালো কথা শুনি, তারাই যখন আপনার অ্যানালাইসিস করে দিয়েছে, তাহলে তো এই মার্কেটে থাকা যাবে না। আর ইদানিং আপনার আরেকটা জিনিস
এক শ্রেণীর লোক আছে প্রচার করে বেড়াচ্ছে যে মার্কেটের যে অবস্থা এই মার্কেটে আর থাকা যাবে না, কি করতে হবে, শেয়ার বিক্রি করে প্লেসমেন্টের শেয়ার কিনো, 10 টাকার শেয়ার 12 টাকাতে কিনো, 3 বছর পরে হলো তুমি একটা প্রফিট পাবা। এই যে একটা, এটাও কিন্তু একটা এক ধরনের প্যানিক। কারণ আসলে আদৌ যিনি কিনতেছেন 3 বছর পরে ওই শেয়ারটা আদৌ লিস্টেড হইতে পারবে কিনা, আসতে পারবে কিনা, সেটা কিন্তু চিন্তা করতে পারছে না। একটা চিন্তা করতেছে যে আমি 10 টাকার শেয়ারটা কিনবো, 3 বছর পরে আমি একটা প্রফিট পাবো, কনফার্ম নিউজ। আচ্ছা, আর অ্যাকচুয়ালি বর্তমানে যে আমি আবার যে নতুন যে শেয়ারগুলো আসে মার্কেটে, এটা যে হুট করে যে 50 টাকা 60 টাকা যে প্লেটা হয়, এটা এখন এক শ্রেণীর লোক আছে মার্কেট যারা প্লে করে শেয়ার। প্রত্যেকটি প্লেয়ার থাকে আমাদের দেশে, পৃথিবীর সব বাজারে সব জায়গায় এটা থাকবে, এটাও একটা মার্কেটের একটা অংশ। কিন্তু সেই প্লেয়াররা কি চিন্তা করে তারা এই প্লেটা করে আমি জানি না। কিন্তু তাদেরকে আপনি সাকসেসফুল হতে দিবেন কেন? এখানে তো জেনারেল ইনভেস্টরদেরকে না সেই জুমারে তো আমরা যাওয়ার কথাই না। এখন আমার প্রশ্ন হইল যে এখন কিন্তু আমাদের এই সিকিউরিটিজ কমিশন বলেন বা স্টক এক্সচেঞ্জ বলেন, তারা যে বিজনেস টিম তারা কিন্তু সব কিছু দেখতে পারে, সব কিছু দেখতে পারে। ওখানে বসে কিন্তু বলতে পারে যে কারা এই কাজগুলো করতেছে, এবং ওইগুলো একটু তদারকি করা দরকার যে কে কোন হাউস থেকে বা কারা কোন কোন ইয়াগুলো যে এই ধরনের। যে আজকে কিছুদিন যাবত কিছু শেয়ার দেখলাম যে কন্টিনিউয়াসলি নিচের দিকে হল্টেড হচ্ছে, কোনো কারণ নাই। আবার এই শেয়ারগুলো একসময় কন্টিনিউয়াসলি মানে এই যে যারা করতেছে অবশ্যই কারো এই জিনিসগুলো খেলতেছে বা প্লেয়াররা করতেছে, এবং এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করা দরকার। নিয়ন্ত্রণ করলেই আপনি এই দেশের আমাদের পুঁজিবাজার একটু স্থিতিশীল হবে, ভালো দিকে যাবে, এবং ক্ষুদ্র বিনিয়োগীরা তাতে লাভবান হবে বলে আমি মনে করি। রাইট জাকির ভাই, জি বিষয়টা হচ্ছে দেখেন, পুঁজিবাজারে দুইটা জিনিস খুব প্যানিক ছিল, আছে এখনো। সেটা হলো এক হলো টিআইএন, আরেক হলো কর্তা ব্যক্তিদের বক্তব্য। এই দুইটা জিনিস গত 1 মাসে বাজারকে এই পর্যায়ে নিয়ে আসলো। এখন এই যে একটা কনফিডেন্সের ঘাটতি হয়ে গেল পুঁজিবাজারে এই দুইটা জিনিস নিয়ে, এনবিআর চেয়ারম্যান সাহেব নোটিফিকেশন দিয়ে উনি বলে দিয়েছেন যে এটা ঠিক না। এই পাবলিকলি বলেছেন উনি গত 2-3 দিনে পাবলিকলি বলেছেন, প্লাস নোটিফিকেশনও দিয়ে দিয়েছেন, নোটিফিকেশন দিয়েছেন। হ্যাঁ, তো এইটা গেল টিআইএন। এখন এই কর্তা ব্যক্তিদের যে বক্তব্যটা, এই বক্তব্যের ফলে যে কনফিডেন্সের ঘাটতি হলো, এইটা কিভাবে মেকআপ করা যায়? কারণ কনফিডেন্সের কিন্তু আপনি আমরা যারা স্মল ইনভেস্টর বলি, এই জায়গায় কিন্তু বিশাল একটা প্যানিকের সৃষ্টি হয়ে আছে। ঠিক, আমার মনে হয় যে বাজার তো আপনার বেশ কিছুদিন ধরেই একটা ডিস্ট্রেস, তাই না? তো এই মুহূর্তে যারা আপনার স্টেক হোল্ডার্স, রেগুলেটরের দিক দিয়ে কিংবা স্টক এক্সচেঞ্জের দিক দিয়ে, ইভেন যারা আপনার আমাদের যারা সরকারে আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে, মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, যার সাথে আর্থিক খাত রিলেটেড, হ্যাঁ, তাদের সবারই কিন্তু সতর্ক হওয়া উচিত যে আসলে এই অবস্থায় আমাদের কি বলা উচিত। আপনি যদি বাজারের কোনো পলিসি ঠিক করতে চান, আর্থিক খাত বলেন, হ্যাঁ, ক্যাপিটাল মার্কেট বলেন, অনেক সময় আমরা সরকারের নীতি নির্ধারক পর্যায়ের থেকেও আমরা এরকম শুনি, যেটা সুদের হার, কিংবা আপনি যদি দেখেন যে ক্লাসিফাইড লোন নিয়ে কিছু বক্তব্য এসেছে, হ্যাঁ, যেখানে হয় কি যে অনেক ধরনের ইনফরমেশন গ্যাপ তৈরি হয়। মানুষ, হ্যাঁ, হয়তো উনি যেটা বলতে চেয়েছেন সেটা না বুঝে অন্যদিকে বুঝে, কিংবা আবার দেখা গেল যে যেটা রেগুলেটরের কাজ, রেগুলেটরের একটা ইম্প্যাক্ট স্টাডিজের প্রয়োজন আছে, একটা ফিজিবিলিটি স্টাডিজের প্রয়োজন আছে, হ্যাঁ, তাই না? হুট করে কেউ একজন বলে দিল যে এটা হবে। আপনি যেমন দেখেন যে আমি যদি সুদের হারের প্রসঙ্গটা আসি, যেটা ঋণ খেলাপিদের একটা ডাউন পেমেন্টের সুবিধা দিয়ে কম সুদে তাদেরকে দেওয়া হবে, এরকম একটা বক্তব্য এসেছে। যদিও আমরা আমাদের সহকর্মী যিনি ব্যাংকিং সেক্টর কাভার করেন, বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারক পর্যায়ে আলাপ করে দেখেছে যে বাংলাদেশ ব্যাংকও কিন্তু আসলে কি করবে তারা এই বিষয়ে এখনো জানে না। তো এখানে দেখেন হয়ে গেছে, রেগুলেটর কিন্তু এই বিষয়ে কোনো ফিজিবিলিটি স্টাডিও করে নাই, কিংবা রেগুলেটর দে আর নট ওয়ার্কিং অন ইট, হ্যাঁ, কিন্তু এক ধরনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এটার একটা প্রভাব কিন্তু শুধু আপনার ফাইন্যান্সিয়াল মার্কেটস না, এটা কিন্তু ক্যাপিটাল মার্কেটসও তার একটা প্রভাব, এটা একটা পড়েছে। আজকে যে লিকুইডিটি প্রবলেমের কথা বলা হচ্ছে, দেখেন আজকে আমরা একটা কাগজের একটা লিড নিউজ আমি দেখেছি, যে পত্রিকায় এসেছে, আমি তার রেফারেন্স হিসেবে বলছি, যে অনেক ভালো বড়দের মধ্যে কেউ হ্যাঁ, তারা চিন্তা করতেছে যে ডিফল্টার হই, হ্যাঁ, যে আমি তো একটু সময় নেই, তাই না, ঋণ পরিশোধে একটু সময় নেই, সরকার তো সুযোগ দেওয়ার ঘোষণা দিচ্ছে না নানান রকম, তাই না,
এরকম কথাবার্তা কিন্তু আসছে, আছে আছে তাই না? তো এই একটা জিনিস কিন্তু আমাদের ক্ষতি করেছে বলে আমার মনে হয়। আরেকটা জিনিস দেখেন, এই যে ডিএসসির যে প্রস্তাবগুলোতে আমরা দেখলাম স্ক্রিপ্ট নেটিং এর একটা Script netting এর কথা আসছে, তাই না? যে দিনের দিন আপনি কিনে আবার বিক্রি করতে পারেন, তাই না? এটা হয়তো আপনার একটা আর্টিফিশিয়াল ডিমান্ডটা বাড়াতে পারে, কিন্তু এটা আসলে বাজারের জন্য কার্যকর হবে কিনা। দেখেন আপনি এর আগে কি করেছেন, T+3 ছিল, এটাকে আপনি 2 দিনে আনছেন, হ্যাঁ, এটা বাজারের যাতে কোনো ইফেক্ট হয়েছে কিনা আপনি ওই অভিজ্ঞতা নিয়ে আপনি স্টাডি করে যদি এইটা আসলে বাজারের জন্য ভালো হয়, আপনি স্টেক হোল্ডারদের সাথে বসেন, এক্সপার্টদের সাথে বসেন। আমাদের কাগজে একটা রিপোর্ট হয়েছে যেখানে আপনার শেয়ার বাজারের দুজন বিশেষজ্ঞ, একজন ইউনিভার্সিটির অধ্যাপক এবং একজন সাবেক অধ্যাপক ঢাকা ইউনিভার্সিটির, হ্যাঁ, তারা দুজনেই বলছে যে তারা মনে করেন না যে স্ক্রিপ্ট নেটিং এই মুহূর্তে বাজারের জন্য খুব ফ্রুটফুল হবে। তাই যদি বিশেষজ্ঞ পর্যায় থেকে এই কথা আসে, তাহলে আপনি এই প্রস্তাব দেওয়ার আগে আপনি ফিজিবিলিটি স্টাডি করেছেন কিনা। তা আমার মনে হয় কথা বলার ক্ষেত্রে, প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে আরও বেশি চিন্তাশীল হওয়া, কশাস হওয়া, সবার সাথে কথা বলা, রিসার্চ করা, এগুলোর দরকার আছে। নাহলে কি হবে, মার্কেটে যে কনফিডেন্স ক্রাইসিসটা চলছে বিভিন্ন কারণে চলছে, একদিক দিয়ে আবার কিছু কিন্তু ইকোনমিক ফ্যাক্টরসও আছে। আপনি দেখেন হয়তো স্ক্রিপ্ট ওয়াইজ ফ্যাক্টরসও আছে, কোনো মাল্টিন্যাশনালস হয়তো ঠিকমতো ভালো ডিভিডেন্ড দেয় না, কেউ দিয়েছে। ব্যাঙ্কগুলোর কাছ থেকে যে প্রত্যাশিত ডিভিডেন্ড ছিল, অনেক ব্যাংকে ভালো ডিভিডেন্ড দেয় নাই, তাই না? তো এগুলোর কিন্তু একটা কারণ তো আছেই। পাশাপাশি যদি এ ধরনের কথাবার্তার যেগুলো দেখা গেলো যে মার্কেটের মানুষের এই কনফিডেন্সকে আরও ডিটোরিয়েট করে, তাহলে আমার মনে হয় যে এদের সতর্ক হওয়া খুবই উচিত। তা না হলে কি দেখেন যে শুধু মিটিং করে বিএসসিসি বলবে যে আপনি কেনেন, তাই না, আইসিবিকে তহবিল দেন, এটা কিন্তু খুব সাময়িকভাবে হয়তো কিছু লোকজনের মধ্যে একটা উত্তেজনা তৈরি করতে পারে, কিন্তু মার্কেটের ম্যাচুরিটি আনতে জেনারেলি একটা ইন্টারভেনশন আমরা বলতে পারি, কিন্তু ইন্টারভেনশন তো স্বাভাবিক প্রক্রিয়ার বাজার না। ইন্টারভেনশন ইজ ইন্টারভেনশন। আপনি একটা জিনিসটাকে আপনি সাপোর্ট দিয়ে তুলে দিচ্ছেন, বাট অ্যাকচুয়ালি তো এটা বাজারকে রান করতে হবে নিজস্ব গতিতে। হ্যাঁ, আপনি দেখেন এই যে দেখেন আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটস বলেন, ক্যাপিটাল মার্কেটস বলেন, হ্যাঁ, অনেক সময় কি ইন্টারভেনশনগুলো কেমন হয় যে আমার যে পলিসি, আপনি দেখেন এই যে ফরেন এক্সচেঞ্জে আমাদের কিন্তু একটা পলিসি আছে, তাই না, এই যে আপনার রেটটা বাজার ভিত্তিক হবে। অনেক সময় দেখেন আমাদের হয়তো যারা কন্ট্রোল করে, হ্যাঁ, এটা একটা নিয়ন্ত্রিত একটা অবস্থা আছে, সেন্ট্রাল ব্যাংক করে মাঝে সাঝে। আবার দেখেন যে পোশাক খাতের যে আমাদের উদ্যোক্তারা মাঝে মাঝে না, কিন্তু জাকির ভাই যেভাবে ইন্টারভেনশন ডলার ছাড়ে না, বাপ রে বাপ। আচ্ছা দেখেন হিউজ। এখন আমাদের পোশাক খাতের উদ্যোক্তারা চাচ্ছে যে এই একটা মানে টাকাকে আরো ডেপ্রিসিয়েট করতে দেওয়া হোক, হ্যাঁ। তো এইগুলার দেখেন এইসব পলিসি অনেক সময় হয় কি যে এইগুলো নেওয়ার ক্ষেত্রেও খুব বিচার বিশ্লেষণ করার দরকার। আমি কিন্তু বলছি না যে সেন্ট্রাল ব্যাংকের এই ইন্টারভেনশনটা কিংবা ডলার বিক্রিটা রাইট অর রং, কারণ আমার সেই এক্সপার্টাইজ নাই। আমার মনে হয় যেহেতু এগুলো নিয়ে কথাবার্তা আছে আপনার IMF কিংবা ওয়ার্ল্ড ব্যাংকের, তাদেরও কিন্তু একটা পরামর্শ আছে। আমার মনে হয় যে এগুলো নিয়ে খুব ভালোভাবে রিসার্চ ওয়ার্ক করে তারপরে একটা চিন্তা ভাবনা। আজিজ ভাই আপনার কাছে আসি, অনেকক্ষণ পরে আসলাম, যদিও আমরা প্রায় শেষ সেগমেন্টে আছি। এই বিষয়টা কিভাবে আমরা কনফিডেন্স রিগেইন করতে পারি, আমি একটা প্রস্তাব দেই, তারপরে আপনি হয়তো আরেকটু বেটার হইতে পারে। সেটা হইলো যে দেখেন এই জিনিসটাকে স্টক এক্সচেঞ্জগুলোকে কিন্তু এগিয়ে আসতে হবে যে কনফিডেন্সের ঘাটতি হয়েছে কথাবার্তার জন্য, সেটা স্টক এক্সচেঞ্জ একটা করতে পারে যে তারা প্রেস কনফারেন্স করে হোক, তারা যেভাবেই হোক বিনিয়োগকারীদের পর্যন্ত পৌঁছাইতে হবে এবং সেখানে ওনাদেরকে বলতে হবে যে ভাই উইথ সাম রিসার্চ ওয়ার্ক, যে বাজারের এখন এই পরিস্থিতিতে বাজার আছে, কোনো অবস্থায় বাজার রিস্কি না, কিংবা কোনো অবস্থায় বাজারে কোনো TIN আসছে না, কিংবা 2010 কিংবা 96 হবার সম্ভাবনা নাই। এই কথাগুলা মানে যে কর্তা ব্যক্তিরা বলেছেন এই কথাগুলা তাদেরকে খণ্ডন করে জিনিসগুলা DSC-কে CSC-কে এসে সামনে এগুলো জানাইতে হবে ইনভেস্টরদেরকে। এটা আমার প্রস্তাব। আপনি কি মনে করেন যে আর কোনো প্রস্তাব? দেখেন আমরা এখন বিপদে পড়ে রিসার্চ ওয়ার্কের প্রয়োজনীয়তা উপলব্ধি করছি, কিন্তু এটা কিন্তু রেগুলার কাজ। অ্যাবসলিউটলি, এটা সারা দুনিয়াতে স্টক মার্কেটগুলোর রেগুলার কাজ। 100%। এমনকি পৃথিবীতে প্রাইভেট স্পাইং এ হয়। এই যে কোনো ফাউল প্লে হচ্ছে কি না, এটা ডিএসসি বা আপনার SEC BSEC তারা প্রাইভেট স্পাইং করতে পারে, মানে অর্গানাইজেশনাল স্পাইং। আপনি সহায়তা চেতে পারেন, মার্কেট ইন্টেলিজেন্স থাকতে পারে, সেটা একদম স্পাইং। আপনি সরকারের সহায়তা চেতে পারেন যদি আসলে কখনো ফাউল প্লে হয়। এখানে কিছুই হচ্ছে না, ওইটা হচ্ছে না। যে রিসার্চ, যে রিসার্চ এন্ড মনিটরিং এর যে অ্যাক্টিভিটিসটা, আপনারা সুপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছেন কিন্তু অ্যাক্টিভ হচ্ছেন না, এটা কেমন কথা ভাই?
যে ডিএসসির কিছু কিছু ডিরেক্টরকে সুপার অ্যাক্টিভ দেখা যাচ্ছে, একদম মানে পুরা ট্রেজেডি বাঁধিয়ে দিচ্ছে, পুরা ডিজাস্টার ডিভাস্টেশন করে দিচ্ছে, কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না অর্গানাইজেশন হিসাবে। এটা তো কোনো কথা হতে পারে না। এবং আপনার অ্যাক্টিভনেসের অভাবেই যদি আমি বলি যে এই অবস্থার কারণ, তাহলে এটা খুব বেশি বলা হবে না। আমার কাছে মনে হয় যে রেগুলেটরস এবং যারা অ্যাক্টিভ স্টেক হোল্ডার্স আছে, যারা পার্ট আছেন আপনারা, আপনাদের এই কাজটাকে এখন দৈনন্দিন নিয়ে আসতে হবে, সাপ্তাহিক নিয়ে আসতে হবে। কারণ এই রিসার্চটা আসলে ইকোনমিতে রিসার্চ, এই রিসার্চটা না করে আপনি এখন আপনার একটা সমস্যার জন্য আরেকটা সমস্যা তৈরি করছেন, আরেকটা সমস্যা প্রস্তাব করছেন। নিশ্চিতভাবে একটা সমস্যা আইপিও বন্ধ করে দেন, প্লেসমেন্ট বন্ধ করে দেন, প্রস্তাব করছেন, কালকে আবার ঘুরে আসলেন। এই যে আপনার অস্থিরতা, আপনি আগে স্থিতিশীল হন ভাই, তারপরে বাজার স্থিতিশীল হবে। এখন স্টেক হোল্ডার্সদের মধ্যে এবং রেগুলার্সদের মধ্যে এত অস্থিতিশীলতা কেন? তাদের অস্থিতিশীলতাটাই শেয়ার বাজারে বড় প্রবলেম আমার কাছে মনে হয়, ইম্প্যাক্ট ফেলে। এবং এই তারা স্থিতিশীল হলে, তারা যদি মানে সবাই অ্যাক্ট করে, মানে রেশনালি অ্যাক্ট করে, লফুললি অ্যাক্ট করে এবং খুবই অ্যাক্টিভ থাকবে, স্ট্রং থাকবে মানে ফাউল প্লের বিরুদ্ধে, তাহলে এই বাজার বিহেভিয়ারে আসতে বাধ্য। বাজারের কাজ লাভ দেওয়া না, লাভ অটোমেটিক আসবে, অটোমেটিক লাভ হবে, লোকসান হবে, এই জন্য তো স্টক মার্কেট। মানে আমরা ফল হচ্ছে, সবার লস হচ্ছে, লসটা পূরণ করার জন্য আমরা অ্যাক্টিভ হয়ে যাব, সেটা বাজার না। আমি বাজারকে বিহেভিয়ার, রাইট বিহেভিয়ার, যেটা রেশনাল বিহেভিয়ার, যেটা ফিলোসফিক্যাল বিহেভিয়ার, সেই বিহেভিয়ারে আনতে হবে। দেখেন, এই যে একটু আগে আপনার কথা বলছিলেন যে আমার ফিলোসফি নিয়ে আমরা কথা বলছি কত, যে লং টার্ম ইনভেস্টমেন্ট দরকার, লং টার্ম ইনভেস্টমেন্টের শিক্ষা দরকার। আর এরপরে ফিলোসফির উল্টা দিকে গিয়ে কি বলতেছি, দিনে কেনে দিনে বিক্রি করার কোনো পদ্ধতি করা যায় কিনা। তাহলে তো আপনি ফিলোসফির সাথে কন্ট্রাডিকশনে যাচ্ছেন। আপনার ফিলোসফি আপনি ডিজোন করছেন, আপনার ফিলোসফিকে আপনাকে ফেলে দিচ্ছেন, তাহলে তো অস্থিতিশীলতা হবেই। মানে অস্থিতিশীলতা না থামিয়ে অস্থিতিশীলতার নিয়ামক হচ্ছেন আপনি। I'm sorry to say, you are more close, active stakeholders of the. এইভাবে তো হতে পারে না, এই জবাবদিহিতা ছাড়া প্লিজ চলতে পারে না এই সমাজ। আমার কাছে গভর্নমেন্ট, রেগুলেটর সবাই অ্যাক্টিভ হন এবং অনেকের দায়িত্ব নিয়ে সরে যাওয়ার সময় এসছে আমার কাছে মনে হয়। রাইট, আপনি যদি না পারেন ডেলিভারি দিতে, আপনি দায় নেন, দায় নিয়ে সরে যান। রাইট, কিন্তু এইসব কথা বললেন না। আলিফ ভাই, আপনার কাছে একটু আসতে চাই। যে কথাটা আদিস ভাই বললেন, খুব সুন্দরভাবে বললেন। আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি যে দেখেন, পুঁজিবাজারে এত সেনসিটিভ একটা বাজার, যেখানে যদি এইসব কথাবার্তা আসে, আপনি কি মনে করেন যে কি হওয়া উচিত? মানে কনফিডেন্সটাকে কিভাবে আমি রিগেইন করব, আমি ওই পয়েন্টে আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি বাজারে আছেন। জি, আমি ওই সূত্র ধরে বলছি যে আমরা রিসার্চ করি আপনি একটা শেয়ারের কোন শেয়ারটা বাড়বে, কোন শেয়ারটা কমবে, স্বাভাবিক সবাই মোটামুটি রিসার্চ একটা কমিটি আছে, প্রত্যেকটা হাউসের রিসার্চের ইয়ে আছে। কিন্তু এখন আমার মনে হয় রিসার্চ করতে হবে বিনিয়োগকারী কেন চলে যাচ্ছে, কেন বাজার থেকে বিমুখ হয়ে চলে যাচ্ছে, এবং ওই রিসার্চটা করতে হবে যে বের করতে হবে যে তারা কোনটা করলে তারা বিনিয়োগে আকৃষ্ট হবে এবং এখানে বিনিয়োগে মানে আর নতুন নতুন বিনিয়োগের আরো আসবে, এবং সেই জিনিসটা বাইর করতে হবে। 10 সেকেন্ডে আপনি বিনিয়োগকারীদের জন্য কিছু যদি বলতে চান, 10 সেকেন্ড। যে আমি বিনিয়োগকারীদের প্রতি এই আহ্বান করব যে প্রত্যেকটি শেয়ার মার্কেটেই একটি আপ ডাউন থাকবে, এবং আমার মনে হয় এখন বর্তমান যে পরিস্থিতি আছে, প্যানিকের কিছু নেই, মার্কেট ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে। এবং আমার মনে হয় যে পর্যায়ে আসছে আর নিচে যাওয়ার তেমন সুযোগ আছে বলে এই মার্কেট আমার মনে হয় না, এবং মনে হয় না। ইকোনমিক অর্থনীতিতে কোনো কিছু আমাদের ক্যাপিটাল খারাপ হওয়ার মতো তেমন কোনো পরিস্থিতি আমাদের এখনো তৈরি হয় না। রাইট, থ্যাংক ইউ জাকির ভাই। আপনি তো এই কলম ধরে সবকিছু আমাদেরকে জানান, সকালবেলা হলে আপনাদের কলমের খোঁচা দেখি। আপনি কি বলবেন বিনিয়োগকারীদের জন্য? আমার কাছে যেটা মনে হয় যে বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষার আরও প্রসার দরকার। শুধু বিনিয়োগকারী না, আপনার যারা ব্রোকারেজ হাউস কিংবা মার্চেন্ট ব্যাংকস, তাদেরও অল স্টেক হোল্ডার্সদের কিন্তু আরও সচেতন হতে হবে। আর এই মুহূর্তে মার্কেটের যদি প্রয়োজনীয় ইন্টারভেনশন দরকার হয়, এবং সেটা খুব লজিক্যালি কিছু ইন্টারভেন করে রেগুলেটর কিংবা স্টক এক্সচেঞ্জ তাদের পরবর্তীতে তাদের আচরণের ক্ষেত্রে, এই যে বলার ক্ষেত্রে সতর্ক হতে হবে। আর আমার মনে হয় যে মার্কেট যে আর পড়ার মতো অবস্থায় নাই, এখন যে বিনিয়োগের সময়, এই মেসেজটা সব পর্যায় থেকে ভালোভাবে মানুষকে তুলে ধরতে হবে। রাইট, দর্শক মণ্ডলী শুনলেন আমাদের কথা। আজকে সবাই আমাদের গেস্ট সবাই কিন্তু একই সুরে বললেন যে আমাদের
খুব কথাবার্তা ভেবেচিন্তে বলতে হবে। যে কনফিডেন্সটার ঘাটতি হয়েছে ইতিমধ্যে এইসব কথাবার্তার জন্য, সেই সব কনফিডেন্সটা ফিরিয়ে আনতে হবে। সেই কনফিডেন্স ফিরিয়ে আনার জন্য, সেই প্যানিক থেকে বের হবার জন্য আমি আপনাদেরকে কিন্তু সবসময় বলছিলাম যে কোনো প্যানিক হবার কোনো কারণ নাই। দ্যার ইজ নো রিজন টু বি প্যানিকড। আপনারা একটু দেখেন, প্যানিক হয়ে আমরা যারা বিক্রি করে দিই শেয়ারটা, পরবর্তীতে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত আমরাই হই। সো কাজেই প্যানিক হয়েন না। এই সকল জিনিস দেখেন, আজকে গতকালকে ঢাকা স্টক এক্সচেঞ্জ কিন্তু সুন্দর সিদ্ধান্ত নিয়েছে। প্লেসমেন্টের যেটা ওনারা 3 বছর বলেছিলেন, 1 বছর লকিনে ওনারা ফিরে এসছেন। ওনারা আইপিওর বিষয়টা বলেছিলেন, সে আইপিও অ্যামেন্ডমেন্টের কিছু কথা ওনারা বলেছেন। সো কাজেই এই সকল বিষয় কিন্তু ওনাদের সুমতি হবে ইনশাল্লাহ, সেটা ঠিকঠাক মতো এই সব কিছু হয়ে যাবে। এতে দুশ্চিন্তগ্রস্ত হবার কিছু নাই, প্যানিক হবার কিছু নাই। আমাদের আজকের আলোচনার উল্লেখযোগ্য যে বিষয়গুলো আগামীকাল শেয়ার বিজে আপনারা দেখতে পারবেন। দর্শক মণ্ডলী, রোববার দিন ছুটি আছে কিনা আমি শিওর না, কারণ এটা নিয়ে একটু সমস্যা ছিল। সোমবার ছুটি। সো রোববার দিন আমরা আমাদের অনুষ্ঠান আমরা আবারও আপনাদের সাথে মিলিত হব। রোববার পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশা করছি। আসসালামু আলাইকুম।